Hello students. In today's class, I shall discuss about the first poem of your syllabi, and that is Upon Westminster Bridge. It is popularly known as Lines Composed upon Westminster Bridge. It was composed in September 3, 1802. The composer or the poet of this poem is the famous romantic poet উইলিয়াম ওয়াটসন। আজকে আমরা যে কবিতাটি নিয়ে আলোচনা করব সেই কবিতাটি হচ্ছে তোমাদের সিলেবাসে প্রথম কবিতা আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। এই কবিতার কবি হচ্ছেন আমাদের সকলের অত্যন্ত পরিচিত একজন রোমান্টিক পোয়েট উইলিয়াম ওয়াটসন, who is popularly known as nature, as he wrote so much with and of poetry on nature. যিনি প্রচুর প্রকৃতির বিষয়ক কবিতা লিখেছেন, প্রকৃতির মধ্যে থেকে প্রকৃতিকে নিয়ে, তাই জন্য তাকে আমরা প্রকৃতির কবি বলে অভিহিত করি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার যা ডেটস দেওয়া আছে, মানে জন্ম তারিখ এবং তার কর্মকাল দেওয়া আছে, সেটা আমরা ফার্স্ট একটু আলোচনা করে নেব। 1770 to 80 was one of the pioneers of English romantic movement. আমরা জানি ইংলিশ রোম্যান্টিক এজ একটা এসেছিল ইংলিশ লিটারেচারে। সেই এজটা মোটামুটি প্রথম দিকে শুরুর দিকেই ছিলেন ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজ। তারপর পরবর্তীকালে আমরা পেয়েছি কিটসকে, শেলিকে, বায়রনকে, এদের পেয়েছি আমরা পরে। কিন্তু ফার্স্ট আমরা দুজনকেই পেয়েছিলাম একদম প্রথম দিকে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেলর কোলরিজ। তা সেই একজন বিখ্যাত পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তার অনেক নেচার পোয়েমস আছে যেগুলো খুব রিমার্কেবল and noted. Of those poems, our present text is an important one. Among his works are lines composed a few miles above Tinternabé, which had some biological autobiographical inflections, or on the intimations of immortality, and Prelude, which is largely known as his autobiography. আমরা এছাড়াও যে কবিতাগুলো পড়েছি বা পড়ব ভবিষ্যতে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের, তার মধ্যে প্রথম হচ্ছে টিন্টানাবে, যেটা সাধারণত গ্র্যাজুয়েশন লেভেলে পড়ানো হয়, ওর অন দ্য ইন্টিমেশন অফ ইমর্টালিটি ওর বলি আমরা যেটাকে, মাস্টার ডিগ্রি লেভেলে পড়ানো হয়, এবং প্রেলিউডও মাস্টার ডিগ্রি লেভেলে পড়ানো হয়। সবগুলোই এই পোয়েটের লেখা অন্যতম সব নেচার পোয়েট্রি, যার মধ্যে তার নিজস্ব যে ইচ্ছা টু sit in the lap of nature, সেটা has been well reflected. The poet is touched by the untainted beauty. Untainted মানে হচ্ছে যে সৌন্দর্যর কোনো রকম তুলনা হয়, একদম নিষ্পাপ সৌন্দর্য। সেই নিষ্পাপ সৌন্দর্য দেখে খুবই অত্যন্ত মুগ্ধ হয়ে গেছিলেন অফ দ্য মর্নিং অফ দ্য সিটি অফ লন্ডন। তাহলে যেই সিটিটাকে নিয়ে আমাদের আলোচনা হচ্ছে, দ্যাট ইজ দ্য সিটি অফ লন্ডন। এটা আমাদের খুব ভালো মতো মাথায় রাখতে হবে। In the poem, Wordsworth describes the pure and peaceful beauty of this city before the bustle and hurry of the day. What does bustle and hurry mean? Bustle and hurry means the noises of the town. Before the everyday walk starts, there is a calmness in the atmosphere, in the locality, and that calmness is very impressive, and the poet was largely impressed by the calmness of the city, and that's why he stood over there for a long time and gazed, and the feelings he recollected there was later been composed into a beautiful piece of art. That is our present text. সেখানে কবি দাঁড়িয়েছিলেন অনেকক্ষণ ধরে মনে আবদ্ধ করে নিয়েছিলেন দৃষ্টিতে সেই দৃশ্যটা, এবং পরবর্তীকালে তিনি যখন ভেবেছিলেন, সেইটা ভেবে নিয়ে তার রিকালেকশন থেকে, তার স্মৃতি থেকে তিনি কবিতাটাকে
তোমাদের সামনে উপস্থাপন। দ্য পোয়েট ইজ মুভড বাই দ্য somnolent বিউটি অফ দ্য মর্নিং দ্যাট wraps up the city in tranquil. সেই রকম একটা অপূর্ব সৌন্দর্য, সকালের একটা নিষ্পাপ নিদার সৌন্দর্য, যেটাই শহরটাকে ঘিরে রেখেছিল, ঢেকে রেখেছিল, আবৃত করে রেখেছিল, সেই সৌন্দর্যটা নিয়ে তিনি এই কবিতাটা লিখেছেন। কবিতাটা শুরুই হচ্ছে কবির মুগ্ধতায়। The poet was very much moved, and it is reflected from the very first line. Earth has not anything to show move. পৃথিবীর এর থেকে সুন্দর আর কিছু দেখা নেই। Dull would be of soul who could pass by, a sight so touching in its midst. এখানে আরেকটা জিনিস বলার, যে এখানে আমরা একটু ইনভার্সন পাবো লাইনটা। কবিতার পোয়েটিক অ্যাচিভমেন্টের জন্যই এই লাইনটা ইনভার্স করেছেন, একটু গ্রামাটিক্যাল অর্ডারটা চেঞ্জ করেছেন, যেটাকে আমরা ফিলোলজি বা ফিগার স্পিচের ভাষায় বলি হাইপারবোটেন, ইনভার্সন অফ গ্রামাটিক্যাল অর্ডার। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই, দ্য সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। এটাকে যদি আমরা সাজাই তাহলে এরকম দাঁড়াবে, হি উড বি ডাল অফ সোল হু কুড পাস বাই এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। তার মানে দাঁড়ালে এই মানেটা দাঁড়াচ্ছে যে একটা মানুষ যে এই রকম একটা সৌন্দর্য দেখে চলে যেতে পারে, সে নিরস ছাড়া আর কিছুই বলে। There is a reflection of the line of his own composition, namely Solitary Reaper, where the poet also mentioned about some passerby, and he asked them either to stand there or listen to the music of the Solitary Reaper girl, or to leave the place without making any sound, so that his concentration is not broken. আমরা এরকম একটা লাইন পেয়েছি কবির আরেকটা কবিতা সলিটারি রিপারে। সেখানে কবি বলেছেন যারা পাসার ভাই, যারা পাশ দিয়ে যাচ্ছিলেন, তারা এই সৌন্দর্য দেখার সময় বা গানটা শোনার সময় একজন সলিটারি রিপারের, যে তোমরা হয় দাঁড়িয়ে থাকো চুপচাপ গান শোনো, অথবা এই জায়গাটা ছেড়ে দিয়ে চলে যাও, আমাকে ডিস্টার্ব না করো। এবার সিটির ডেসক্রিপশন দিচ্ছেন তো। দ্য সিটি নাও ডাথ লাইক এ গার্মেন্ট ওয়্যার, the beauty of the morning silently. Here again the poet is inversing the grammatical order. He is saying that now the city is wearing the garment of calmness and peace. Here is a use of metaphor. Metaphor is a kind of simile where something is compared to other thing for getting a good sense. মেটাফর হচ্ছে একটা উপমা, যেটা একটা আরেকটা জিনিসের সঙ্গে তুলনা করে পাওয়া যায়, এবং এখানে একটা খুব ভালো এফেক্ট পাওয়ার জন্য, কবি তার একটা ভালো চরণ পাওয়ার জন্য আমরা এই উপমাগুলো করে থাকি। তো সেখানে বলছে যে শহরটা এই সৌন্দর্যটাকে একটা র্যাপার, একটা মহিলা যেন শহরটা, এবং সেই মহিলার তার ড্রেস যেরকম থাকে ঠিক সেরকমভাবে তিনি যেন র্যাপ করে নিয়েছেন শহরটার এই সৌন্দর্যটাকে, সকালের সৌন্দর্যটাকে, নিস্তব্ধতাকে তার যেন তার শরীরের আবরণ করে নিয়েছেন, এবং এই শহরটা এই জন্য এত সুন্দর লাগছে, দেখাচ্ছে। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস। কী কী জিনিস আছে এখানে আমরা জানি। হোয়াট আর ইউজুয়ালি ফাউন্ড ইন দ্য টাউনস, ইন দ্য আরবান এরিয়াস। শিপস দেখতে পাওয়া যাচ্ছে, কারণ এই স্ট্যান্ডিং আপন আ ব্রিজ থেকে দূরেই দেখতে পাচ্ছেন একটা বড় টেমস রিভার, সেই রিভারের উপর অনেক শিপস দাঁড়িয়ে আছে। শিপস বলতে তিনি এখানে স্টিমার্স বা লঞ্চেস করেছে, কারণ শিপসের সাধারণত ইউজুয়ালি নদীতে চলাচল করে না, তবুও তিনি বড় স্টিমার্স অথবা লঞ্চেসগুলোকেই রেফার করেছেন। টাওয়ার্স মানে বড় বড় স্কাই স্ক্র্যাপার্স, ডোমস মানে আর্চেস or vaults, most probably found in the Gothic structures and as well as on the mosques, মসজিদ অথবা সেরকম গথিক আগেকার দিনে স্ট্রাকচারে এরকম ডোমস টাইপের থাকতো উপরে, আর্চ টাইপের। থিয়েটার্স, as we find, it is the age of just after
ফ্রেঞ্চ রেভলিউশন। ফ্রেঞ্চ রেভলিউশনের পর আমরা জানি there is a great cultural movement in the British stage, and that's why theatres become very important places. So there are examples of so many theatres in every town. সেই রকম লন্ডন টাউনে সেরকম থিয়েটার্স আছে, সেগুলো দেখতে পাওয়া যাচ্ছে। অ্যান্ড টেম্পলস doesn't refer only to Hindu temples, but temples or prayer places of every religion. So every structures, concrete structures are standing at a row and with silence between them, because it is the dawn of the day. সকাল একদম ভোরবেলা যেহেতু বলছে, তাই জন্য সবটাই সকালে একদম শান্ত নিস্তব্ধ। এখানে আমরা আরেকটা জিনিস খুব মাইনিউটলি অবজার্ভ করলে বুঝতে পারবো, কবি এই যে কবিতাটা লিখেছেন, ইট ইজ আ সনেট। সনেট মানে 14 lines। তা what kind of sonnets? There are two kinds of sonnets. One is Petrarchan one and one is Shakespearean. Shakespearean one consists of 3 quatrains and a rhyming couplet. Shall I compare the two semester prescribed in your HS syllabus is one of such example. And now we are studying one which is written under the Petrarchan conventions. In Petrarchan conventions there are 2 stanzas. The first one is octave. Octo means 8. From that octave, that means 8 line stanza. And the second one is sestet, comprising of 6 lines. প্রথম যে স্টানজাটা, প্রথম যে স্তবকটা, সেটাকে আমরা বলে থাকি অক্টেভ, যেহেতু অক্টো মানে 8, সেখান থেকে পরের স্টানজাটাকে আমরা বলে থাকি সেস্টেট, যেহেতু 6 লাইনের স্টানজা। তো অক্টেভটার রাইম স্কিম মানে লাইনগুলো কীরকম ছন্দে আছে সেই অনুযায়ী আমরা কবিতাটা যদি ভাগি, তাহলে চলে আসছে এখানে রাইম স্কিমটা। ফেয়ার পাস বাই এ বি, ফেয়ারের সঙ্গে পাস বাই এর কোনো মিল নেই, তাই জন্য এ বি চলে আসছে ফার্স্ট সেকেন্ড লাইনে। আবার থার্ড লাইনে এসছে ম্যাজেস্টি, যেটা বাই এর সঙ্গে রাইমিং হচ্ছে, তাই জন্য এ বি বি, এটাকে বি ধরে নিলাম। তারপর চলে আসছি আমরা ওয়্যারটা আবার ফেয়ারের সঙ্গে রাইমিং, তাই জন্য এ ধরলাম। তার মানে রাইম স্কিমটা দাঁড়াচ্ছে এ বি বি এ। একই রকম পাচ্ছি আমরা বেয়ারে, ঠিক একই রকম হয় লাইট, তার মানে আবার সেই এ বি। ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, আবার বি। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, আবার। তাহলে এখানে অক্টেভে লাইন স্কিমটা হচ্ছে এ বি বি এ বি বি, 8 লাইন। এবার এই লাস্ট দুটো লাইন কী বলছে অক্টেভে? ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। যে why smokeless here? Because there is no smoke, no plants have started their daily works, there is no example of finding any kind of vehicle on the streets, that's why everything is very smokeless. যেহেতু কোনো কলকারখানা খোলা হয়নি, কোনো যানবাহন চলছে না, তাই জন্য বাতাস ধোঁয়াহীন। ওপেন আনটু দ্য ফিল্ডস, বোঝা যাচ্ছে যে দের ইজ এ সেন্স অফ এক্সটেন্ডেড নেচার যে একটা জায়গায় কন্ট্রাক্টেড হয়ে শেষ হয়ে যায়নি। শহর বলতেই যে শুধু ইটকার পাথরের জঙ্গল তাই না, সেখানে ফিল্ডসও আছে। আমরা যেরকম গড়ের মাঠ দেখতে পাই, তার পাশেই স্কাই স্ক্র্যাপার্স আছে, কিন্তু গড়ের মাঠও আমরা দেখতে পাই। ঠিক একই রকম সেখানে ওপেন আনটু দ্য ফিল্ডস সেটা বুঝিয়েছে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস, প্রত্যেকটা জিনিসই ঝলমলে লাগছে, যেহেতু আকাশে বাতাস কোনো জায়গায় কোনো ধোঁয়া নেই। এবার চলে আসছি আমরা সেস্টেড পার্ট। সেস্টেড পার্ট শুরু হচ্ছে নেভার ডিড দ্য সান মোস্ট বিউটিফুলি স্টিক। এখানে আমরা কবি একটু হাইপারবোলিক কবি। দ্য পোয়েট ওয়াজ সো মাচ মুভড বাই দ্য বিউটি অফ দ্য সিটি দ্যাট হি মেক্স দিস স্টেটমেন্ট দ্যাট হি হ্যাভেন্ট সিন এনি টাইম দ্য সান সো স্টিক, which is not right one, because he hadn't witnessed the scene for a long time. As he was so much moved, so he made this hyperbolic comment
তাই জন্য তিনি বলেছেন যে এই রকম সুন্দর দেখেননি, তো এরকম সুন্দর ছিল, আগেও হয়েছে, ভবিষ্যতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু সেই দিনটাতে কবি এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি এই কথাটা বলেছেন। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি রক অর হিল, এখানে স্প্লেন্ডার বলতে জিনিসটা বোঝানোর জন্য আমাদের একটু আমাদের চোখের সামনে যে উদাহরণটা সেটার সঙ্গে পরিষ্কারভাবে মিলিয়ে নিতে হয়। আমরা প্রত্যেকেই দার্জিলিং টাইগার হিলে যাই, সেখানে সূর্যোদয় দেখা যায়। সূর্যোদয় কেন দেখতে চাই? কারণ তুষারবৃত যে টাইগার হিল, সেখানে যখন ওই ফার্স্ট স্প্লেন্ডারটা মানে প্রথম ছটাটা, সূর্যের ছটাটা পড়ে, তখন যেন মনে হচ্ছে যতই নিচের দিকে নামতে থাকে যেন গলানো সোনা, মোল্টেন গোল্ড যেটাকে আমি বলে থাকি, ঠিক সেই রকম একটা অবস্থা হয়ে যায় টাইগার হিল। তা ওই রকম সৌন্দর্য একটা কবি দেখেছেন সেদিন, and he was so much moved by the beauty that he called that first in his first splendor valley, rock or hill. The beauty, the splendor of the sun's rays was felt everywhere, in the valleys, in the rocks or in the hills. Never saw I, never felt a calm so deep. As the poet never went to the city so early in the morning ever, that's why he haven't heard that kind of eeriness, that kind of calmness in the air, in the atmosphere. So he was moved by that, and that's why he mentions so. যেহেতু কবি অত সকালে অত ভোরে কোনোদিন যাননি ওরকম একটা শহরে, যে কর্মব্যস্ত শহর, সবসময় গমগমে থাকে, তাই যাই জন্য তিনি এই যে নিস্তব্ধতাটা, এটার দ্বারা অত্যন্ত মুগ্ধ হয়েছে এবং বলছেন যে এরকম একটা কামনেস কখনো তিনি দেখেননি। দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট উইল। গ্লাইডেতে আমরা আবার সেই একই কথা পাচ্ছি। গ্লাইডেড কথাটার শেষে একটা টিএইচ আছে, এই টিএইচটা হচ্ছে আর্কেইক, মানে ওল্ড ইংলিশ। এখন সেগুলো কোনো ইউজ হয় না, যেহেতু পুরোনো দিনের ইংলিশে ইউজ হতো, তাই জন্য সেটা টিএইচ যোগ করা আছে। গ্লাইড কথার অর্থ হচ্ছে কোনো একটা প্রাণী, যে প্রাণীটার পা নেই, মুভমেন্ট অফ এ ক্রিয়েচার হ্যাভিং নো লেগস। কোনো একটা প্রাণী যার পা নেই, তার যে মুভমেন্টটা সেটাকে গ্লাইড করা বলে, মানে গড়িয়ে যাওয়া। নদীটাকে পার্সনিফাই করা হয়েছে, রিভার টেমস হ্যাজ বিন পার্সনিফাইড অ্যান্ড ইটস মুভমেন্ট হ্যাজ বিকাম gliding in at his own sweet way. It is unobstructed, it is going at his own will. Dear God, the very houses seem asleep. Here there is use of poetic conventions. The houses are not asleep at all, the inmates of the houses are asleep. Part for the whole or the thing is associated with the inmates of the হাউসেস। এখানে কবি বলতে চেয়েছেন যে বাড়িগুলো ঘুমিয়ে আছে, বাড়িগুলোকে যেন প্রাণ দেওয়া হয়েছে। আসলে তাই না, বাড়িগুলো কোনোটাই ঘুমিয়েনি। বাড়ির যারা মালিক বা বাড়ির যারা থাকার লোক, যারা কর্তা, তারা ঘুমিয়ে আছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ অ্যাট লাইন স্টিল। এবং মাইটি হার্ট, এখান থেকে কোয়েশ্চেন বারবার আসে যে হোয়াট ডাজ মাইটি হার্ট রেফার টু। মাইটি হার্ট বলতে কী বোঝানো হয়েছে? মাইটি হার্ট বলতে বোঝানো হয়েছে দ্য ইনমেটস অফ দ্য সিটি, সিটির যারা বাসিন্দা, তারা কালেকটিভলি সেই মাসটা, তারাই তাদের যে ম্যাসিভ একটা রিভাইব্রেশন, তাদের যেই সবসময় একটা ভাইব্রেন্স, তাদের যে সবার একটা হার্টবিট, সেই যে বিট অফ লাইফ, হার্টবিট অফ লাইফ অফ লন্ডন সিটি, এটাকে বোঝানো হয়েছে মাইটি হার্ট। অ্যান্ড দ্যাট হ্যাজ বিন লাইং স্টিল বিকজ ইট ইজ ডন অ্যান্ড নো ওয়ান হ্যাজ woken up from their bed. যেহেতু খুব ভোরের কথা বলছি, কেউই তার নিজের পিছন থেকে ওঠেনি, তাই জন্য সেই যে সবসময় সদা স্পন্দিত যে প্রাণটা, সেই প্রাণটা এখন নিস্তব্ধ হয়ে আছে। এই হচ্ছে সেই কবিতার সেকেন্ড স্টান্সা বা সিস্টেম। এবার এই রাইম স্কিমটাতে আমরা একটু দেখে নিয়ে আমরা নেক্সট ক্লাসটাতে এর ওয়ার্ড নোটসগুলো দেখি। রাইম স্কিমটা কিন্তু দেখি। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ। আমরা চলে আসছি এখানে, দেখো স্টিপ মানে শেষে ডবল-ই-P এই রাইমটা আছে, তাই জন্য এটাকে যদি সি ধরে নিই, তারপরে ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি, রক অর হিল, হিলটাতে সেই রকম রাইম নেই, তাই জন্য আমরা এটাকে ডি ধরতে পারি।
তারপর স্টিপের মতোই আবার একটা রিপারকেশন আমরা পেয়েছি ডিপে, যেটা থার্ড লাইনটাতে, তাই জন্য আমরা সেটাকে আবার সি ধরছি। তারপরে হিলের মতোই রিপারকেশন আছে বা রিপিটেশন আছে বা সেম কাইন্ড অফ ইন্টোনেশন আছে উইলে, তাই জন্য সেটাকে ডি ধরছি। আবার স্লিপটাও সেই ডিপের মতো বা স্টিপের মতোই, তাই জন্য সেটা আবার সি, এবং স্টিল একদম লাস্ট লাইন সেটাতে আবার ডি। তার মানে আমরা যে সিস্টেটিস লাইন স্কিমটা পেলাম সেটা হচ্ছে সিডি সিডি সিডি। এই হচ্ছে ফার্স্ট পয়েন্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজের এক্সপ্লেনেশন এবং তার যাবতীয় প্রয়োজনীয় ধারণাগুলো।